নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফাঁসির কাস্টে শেখ হাসিনাকে ঝুলানোর জন্য সবভাবে তারা প্রস্তুত আছেন। শেখ হাসিনা যদি এসে যায়, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির নও পাবেন না, পও পাবেন না, খুঁজে পাবেন কোথায় গেছে আপনি খুঁজেই পাবেন না। এটি হলো দুনিয়ার কোথায় যখন ঘূর্ণিঝড় আসে, সুনামি আসে, আপনি কোনো কিছু খোঁজ থাকে না। শেখ হাসিনা যদি আসার পরে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে, আপনি অন্য কোনো শব্দই শুনতে পাবেন না, কোনো নাম নাই, কোনো গন্ধ নাই, কোনো শব্দ নাই, চারিদিকে শুধু হাসিনা, চারিদিকে জয় বাংলা। শেখ হাসিনা তো আমরা দেখলাম এনডিটিভি বরাতে একটি সংবাদ এসেছে, উনি বলেছেন এবছরই উনি দেশে ফেরত আসতে চান। এই বিষয়ে আপনি কি চিন্তা করছেন? 50-50 তিনি আসতে পারেন, তার আসার নজির আছে, আসার মতো সাহস আছে, শক্তি আছে। মানে অতীতে যেমন এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তার চেয়ে ডেঞ্জারাস পরিস্থিতি ছিল 11 সময়, মইনুদ্দিন ফখরুদ্দিন সময়। তখন তিনি দেশে বাড়ি গিয়েছিলেন এবং কানাডাতে গিয়েছিলেন প্রথম, কানাডা থেকে ইংল্যান্ডে। কিন্তু আগের ইতিহাসে তো এই 24-এর মতো এত মানুষের মৃত্যুর কারণ কিন্তু শাসক গোষ্ঠী আরো বেশি হৃদয়হীন ছিল, মিলিটারি শাসন। 2 নম্বর ওই সময় আওয়ামী লীগ অনেক দুর্বল ছিল, এখনের চাইতে মানে খুব দুর্বল ছিল। যদি যে সময়টাতে 11 সময় আওয়ামী লীগের কর্মী শক্তি সামর্থ্য যদি ধরেন, তার তুলনায় এখন আওয়ামী লীগ 100 গুণ মোর পাওয়ারফুল, তার নেতাকর্মীরা। এখন আওয়ামী লীগের হাতে অনেক টাকা আছে, এখন আওয়ামী লীগের হাতে যাকে বলা হয় প্রচুর কানেক্টিভিটি আছে। আমেরিকাতে, ইংল্যান্ডে, ভারতে তাদের যে কানেক্টিভিটি আছে, ভারতের মতো একটা দেশকে তারা একেবারে কন্টিনিউয়াসলি নিজেদের সেবাদাস বানিয়ে ফেলছে। শেখ হাসিনা যেভাবে বলছে সেভাবে ভারতে অ্যাক্ট করছে, এটা তো 11 সময় ছিল না। তো যার জন্য এখন আপনার যতই গণ অভ্যুত্থান বলেন, 1400 লোক মারা গেছে, সবকিছু এটা একটা পার্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে অপর পার্ট তো দেখবেন, তাদের শক্তিমত্তাটা দেখবেন। এমনও তো ঘটনা ঘটছে যে একটা লোক 1000 না 10 লাখ লোক মেরে ফেলেছে, কিন্তু সে বিজয়ী হয়েছে। আপনি দিল্লিতে যখন তমিলং আক্রমণ করে কত লোক মেরেছিল? আপনি হালাকু খান 10 লাখ লোক মেরে ফেলেছে বাগদাদে, পুরো 90% লোক মেরে ফেলেছে। বাগদাদের সিংহাসনে কে বসেছিল? হালাকু খান বসেছিল। বাকি লোক কোথায় ছিল? ইট ডিপেন্ডস অন যে আপনি বিজয়ী হবেন কিভাবে। বাংলাদেশের মানুষ কিভাবে নিবে? যদি বাংলাদেশের মানুষ সবসময় বিজয়ীর পক্ষে, বাংলাদেশের মানুষ কখনোই শক্তিমান লোকের সামনে দাঁড়ায় না, কখনো দাঁড়ায় না। এনিবডি, ঘরে বাইরে সব জায়গাতেই শক্তের ভক্ত, নরমের জম বাংলাদেশের মানুষ। কোনো অবস্থাতে আপনি এখানে মানে মোস্ট নেগোশিয়েবল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আপনি বাংলাদেশে পাবেন, কি নারী কি পুরুষ। আপনি শক্তি দেখাবেন, মুহূর্তের ভিতরে আপনাকে সব আপনার পক্ষে চলে আসবে। আপনি দুর্বল হবেন, প্রত্যেকটা মানুষ আপনাকে খামচি দিয়ে গলা টিপে আপনাকে মুহূর্তের মধ্যে মেরে ফেলার চেষ্টা করবে। তো এখানে শেখ হাসিনা শক্তি দেখাবেন, বিজয়ী হবেন, ফিরবেন, সবকিছু করবেন। এখানে তার সফলতার উপর নির্ভর করবে পাবলিক কি মনে করবে। আর পাবলিক কি মনে করবে এটা নেতা কখনো চিন্তা করে না। নেতা চিন্তা করে আমি পাবলিককে কি মনে করাবো, এটা আপনাকে বুঝতে হবে। একটা লিডার কখনোই পাবলিক কি মনে করবে এটা নিয়ে সে কখনো চিন্তা করে না। নেতা এটা হলো সাধারণ মানুষের চিন্তা, ইস আমি এই কাজ করবো, আশেপাশের লোক কি বলবে। কিন্তু যারা মহামানব, ড্যাম কেয়ার, ডাজ নট ম্যাটার, সে কখনো অন্যের কথা চিন্তা করে না, সে তার নিজের কথা চিন্তা করে। এলো অবস্থা তো শেখ হাসিনা নিজের কথা চিন্তা করে, আমাকে দেশে আসতে হবে, আমার নেতাকর্মীদের পুনর্বাসিত করতে, আমাকে ক্ষমতা আবার দখল করতে হবে। কে মরলো, কে বাঁচলো, আমি মরলাম কি মরলাম, এত কেউ চিন্তা করে না। পররাষ্ট্রনীতি আমাদের কেমন যাচ্ছে? আমরা দেখলাম প্রধানমন্ত্রী প্রথম সফর করলেন মালয়েশিয়া এবং চীন, রাষ্ট্রীয় সফরে গেলেন তিনি। এর আগে এক ধরনের নিয়মই ছিল বলা যায় যে বাংলাদেশের সরকার প্রধান প্রথমে দিল্লি যাবে, তারপর হয়তো অন্য কোথাও রাষ্ট্রীয় সফর হবে। এবার সেটা ভাঙলো। বাংলাদেশের পররাষ্ট্রনীতি বা এই সম্পর্কগুলো কোন দিকে যাচ্ছে? এটা এখন পর্যন্ত আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যাচ্ছে না। অনেক সময় যেটা হচ্ছে যে একটা ইউজুয়াল আমাদের একটা ট্র্যাডিশন থাকে বা আমাদের রাজনীতির একটা ধারাবাহিকতা থাকে। এবছর যেভাবে ইলেকশন হয়েছে, যেভাবে তারেক রহমান সাহেব বিদেশ থেকে সে ক্ষমতায় বসছে, তার আগে ইউনূস সাহেব ছিল, তারপরে যেভাবে শেখ হাসিনা চলে গেছেন, যেভাবে নতুন সরকার গঠিত হয়েছে, প্রথম তত্ত্বাবধায়ক সরকার, এটা মানে সবকিছুর মধ্যে আপনি যদি প্রশ্ন করেন, ইউ ক্যান আস্ক থাউজেন্ডস অফ কোশ্চেন্স। আচ্ছা, তো সেই দিক থেকে আবার শেখ হাসিনা 17 বছরে তিনি যে একটা পররাষ্ট্রনীতি গড়ে তুলেছিলেন, রিলেশন গড়ে তুলেছিলেন, যেটা ভারতের সাথে তার সম্পর্ক, চীনের সাথে তার সম্পর্ক, আমেরিকার সাথে তার সম্পর্ক, এখন সেগুলিকে ওভারকাম করে ডক্টর মোহাম্মদ ইউনূস 100% ফেল করেছে, একজনের সাথে সে সম্পর্ক করতে পারেনি। কিন্তু সবার তো এক্সপেকটেশন ছিল উনি যতদিন থাকবেন সম্পর্ক আরো ভালো হবে, ইন্টারন্যাশনাল লবিং ওনার ভালো। আমরা যারা চিন্তা করেছিলাম, আমরা না বুঝে চিন্তা করেছিলাম। আর উনি এই ব্যাপারে মনে করেছিলেন যে ওনার সাথে ইন পার্সন, একজন ধরেন একজনের স্ত্রী,
একজনের স্ত্রী বা একজনের বন্ধু, একজনের পিতামাতা, যে সম্পর্কগুলো রক্তের বন্ধনে তৈরি হয় বা সামাজিকতা তৈরি হয়, আপনি রাতারাতি একটা চায়ের টেবিলে বসে 1 ঘন্টা বসে আপনার সাথে খুব হাসি মুখে কথা বলে আর আপনি এমনি প্রেমে পড়ে গেলেন তার, মানে এটা যে একটা কত বড় রং। ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম প্রেমে পড়ে গিয়েছিলেন। যেমন ইমানুয়েল ম্যাক্রোর সাথে শেখ হাসিনার সম্পর্ক পারিবারিক, বলতে গেলে পা ধরে সালাম করে। আর ওনার সাথে যে সম্পর্ক হ্যান্ডশেক পর্যন্ত, একসাথে ফুটবল মাঠে যায়, অলিম্পিকের মাঠে যায়, তো উনি মনে করেছিলেন যে দ্যাট ইজ মোর বেটার। কিন্তু উনি যখন ইমানুয়েল ম্যাক্রোর সাথে দেখা করতে গেলেন, উনি দেখা করলেন না এবং ভয়ে উনি সেই একটা ফোরামই প্যারিসে যেতে পারলেন না। উনি মনে করেছিলেন যে আমেরিকার সবার সাথে তার খুব ভালো সম্পর্ক, কিন্তু শেখ হাসিনার সাথে যে সম্পর্কটা কত গভীরে ওইটা উনি বুঝতে পারেননি। তো এরকম অনেক কিছু আছে যেগুলো মানে সময়ের বিবর্তনে যেটা মানে কূটনৈতিকভাবে, আপনি যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার মেয়ে ইভাঙ্কার সঙ্গে, তার জামাই কুশনারের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের একটা অসাধারণ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং এখনো আছে। সেই সম্পর্কের কারণে জো বাইডেন 5টা বছর চেষ্টা করে কিছুই করতে পারেন সৌদি আরবের সঙ্গে। শেখ হাসিনার সঙ্গে সালমানের সম্পর্ক ঠিক ওই রকম, সৌদি আরবের সম্পর্ক। ফলে এখানে যদি যত চেষ্টা করেন না কেন, সেখানে সম্পর্কটা হবে না রাতারাতি। আবার এখন উনি যে চীনে গেলেন, এই চীন প্রথম রাষ্ট্র, ভারত নয় কিন্তু, যেটা 14 সনে, 18 সনে এবং 24 সনে শেখ হাসিনার পাশে স্বীকৃতি নিয়ে দাঁড়িয়েছিল, অর্থ দিয়েছিল অকাতরে। যেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমরা কেন চীনের সাথে বন্ধুত্ব করব না, তারা আমাদেরকে বস্তা বস্তা ভরে টাকা দিচ্ছে। মনে আছে আপনার সে কথা? অবশ্যই মনে আছে, কিন্তু 24-এর শেখ হাসিনার যে চীন সফর, সেটা কিন্তু আবার একটা ভিন্ন বার্তা দিয়েছিল। ওটা বললো ব্যাপার হলো যে একটা সিঙ্গেল ফেজে আপনার অত্যন্ত প্রিয়জনের সঙ্গে আপনার একটা ভুল বোঝাবুঝি হতে পারে, এটাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা ধরেন। এখন তারা যে জিনিসটা চাচ্ছিল, তারা তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করতে চাচ্ছে, যেটা দেখেন এই বছর আলাপই করেনি, অথচ শেখ হাসিনাকে বারবার তারা এটা ডিজাইন করা, প্রকল্পের টাকা স্যাংশন করা, এবং তারা শুধু শেখ হাসিনা একটা ওয়ার্ক অর্ডার দিবে, তারপরের দিন থেকে তারা তিস্তা প্রকল্পে কাজ করবে। ভারত শেখ হাসিনাকে বলছিল যে নো, যেহেতু আমি তোমার সাথে মমতা ব্যানার্জির কারণে তিস্তা চুক্তি করতে পারছি না, তিস্তা চুক্তি করতে না পারার কারণে তুমি আমাকে প্রকল্প দাও, তুমি যেভাবে একটা ব্যারেজ তৈরি করতে চাচ্ছ আমি সেই ব্যারেজটা তৈরি করে দিই। এই দুটোর মধ্যে শেখ হাসিনা একটা কম্বিনেশন করতে পারছে না। চীন থেকে বারবার প্রেশার দিচ্ছিল, ডু ইট উইথ আস। আর ভারত বলছিল তুমি যদি এখানে চীনের এই জায়গাটাতে আসো, তাহলে আপনার মানে দুজনই তার আপনজন। যখন চাহিদার একটা নির্দিষ্ট জায়গা নিয়ে আসে, তিনি তখন একটা মাহরুম হয়ে গিয়েছিলেন। কিন্তু চাহিদার জায়গা থেকে তো আবার এরকম আমরা শুনেছি যে শেখ হাসিনা ভারতকে আমাদের রেল লাইন ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। না, ওটা তো দিয়েছিলেন, ওটা তো এখনো আছে, রাস্তা, করিডোর, পানি, নদীপথ সবকিছু। এবং এটা তো আমাদের জন্য বেশি উপকার হয়েছে। আমরা ইউনূসের জমানাতে দেখেছি যে মাত্র 1 বছরে ভারতের বন্দরগুলো, হলদিয়া পোর্ট, মুম্বাই পোর্ট, নাভাশিবা পোর্ট এবং ওদের যে বেশ কয়েকটি এয়ারপোর্ট ব্যবহার করে আমরা বছরে 10,000 কোটি টাকা লাভ করি, সাশ্রয় করি। এবং যেটা ইউনূস জামানাতে বন্ধ করে দেওয়ার কারণে আমাদের পুরো এক্সপোর্ট মার্কেটের উপর অতিরিক্ত 10,000 কোটি টাকা চাপ পড়েছে। ফলে আমরা ভারতকে দিয়েছি, কিন্তু ভারত আমাদের কাছ থেকে যদি সুযোগ নিয়ে থাকে 500 কোটি টাকার সুযোগও নেয়নি। কিন্তু ইউনূস জামানাতে প্রমাণিত হয়েছে যে আমরা ভারতের, অর্থাৎ এটা তো রেসিপ্রোকাল ছিল, আমরা তো ট্রানজিট শুধুমাত্র ভারতকে দেইনি, ভারতেরও ট্রানজিট নিয়েছি। তো ভারতের ট্রানজিট নেওয়ার ফলে আমাদের লাভ হয়েছে 10,000 কোটি টাকা পার ইয়ার। আর ভারত আমাদের কাছ থেকে ট্রানজিটের মাধ্যমে সেই 500 কোটি টাকাও পাইনি। আবার ধরুন ভারতের সঙ্গে আমরা একটা তেল চুক্তি করেছিলাম, সেই তেল চুক্তির আন্ডারে আমাদের যখন সবচেয়ে ক্রাইসিস, পুরো দেশ বন্ধ হয়ে যেত, 2টো দফাতে ভারত সেই পাইপলাইন শেখ হাসিনার জামানাতে করা হয়েছে, সেই পাইপলাইন দিয়ে যদি সেই 2 দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যেভাবে ডিজেল আসছে, ওইভাবে যদি ডিজেল না আসতো, পুরো বাংলাদেশ তারেক রহমান সাহেবের পক্ষে চালানো সম্ভব ছিল না। এই কাজগুলো তো শেখ হাসিনা করে গিয়েছে, এগুলো তো এখন মূল্যায়ন হচ্ছে। মানুষ তো এত বোকা না, মানুষ এখন এই জিনিসগুলো বুঝছে। বোঝার ফলে হলে কি, যে আগে যেভাবে শেখ হাসিনা ক্ষমতা ছিল, আমরা এখন কন্টিনিউয়াসলি মানে বিতর্ক করতাম, দেশ বিক্রি করে দিয়েছে, শেষ করে দিয়েছে, এটা খুব খারাপ, কিন্তু এখন মানুষ এই কথাগুলো বলছে না। অর্থাৎ তাহলে কি মানে শেখ হাসিনার সেই সময়টায় এই কোটা আন্দোলন যদি না হতো, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনে পরে 1 দফা আন্দোলনে পরিণত হলো, সেটা যদি না হতো, তাহলে কি আপনি মনে করেন যে দেশের যেই আপনি যেটা বললেন দেশে এক ধরনের, সেটা না, শেখ হাসিনার, অর্থাৎ আমি তার ভালো দিকগুলোতে বললাম, কিন্তু মন্দ যে দিকগুলো আছে, যেটা তার পতনটা অনিবার্য করে তুলেছিল।
যেমন সে যদি স্বাভাবিক রাখতো, তার পতন হতো বিএনপি জামাতের আন্দোলনের মাধ্যমে, তাতে তার দেশ ছাড়তে হতো না, এমনকি জেলে যেতে হতো না। কিন্তু সে যখন এই কোটা বিরোধী আন্দোলনে তার নাতির বয়সী ছেলেদের কাছে পরাজিত হয়েছে, তখন তার জীবন নিয়ে টানাটানি। তো কাজেই যদি এটা না হতো, কোটা বিরোধী আন্দোলন না হতো, তাহলে হয়তো শিশু বিদ্রোহ হতো, মানে 6-7 ছেলেরা মেয়েরা তারা রাস্তায় বের হতো, বা নারী বিদ্রোহ হতো, মানে এটা হতো। অনিবার্য হতো। এবং সেক্ষেত্রে এখন যে ক্ষয়ক্ষতি হয়েছে, উনি যদি আরো 2 বছর থাকতেন, ক্ষয়ক্ষতি আরো বেশি হতো। অর্থাৎ আওয়ামী লীগ এই তার 6 কোটি মানুষ, তাদের মধ্যে একটা বোধ দরকার ছিল যে অন্যায়গুলো করেছে, সেই অন্যায়গুলো তাদের অনুধাবন করার দরকার ছিল, এবং অ্যাট দ্য সেম টাইম তাদের একটা রিকনসিলিয়েশন দরকার ছিল, যেটা এই পতনের মাধ্যমে, অনিবার্য এই পতনের মাধ্যমে তারা বুঝতে পেরেছে। শেখ হাসিনা তো আমরা দেখলাম এনডিটিভি বরাতে একটি সংবাদ এসেছে, উনি বলেছেন এবছরই উনি দেশে ফেরত আসতে চান। এই বিষয়ে আপনি কি চিন্তা করছেন? 50-50 তিনি আসতে পারেন, তার আশার নজির আছে, আসার মতো সাহস আছে, শক্তি আছে। মানে অতীতে যেমন, এখন বাংলাদেশের যে পরিস্থিতি, তার চেয়ে ডেঞ্জারাস পরিস্থিতি ছিল 11 সময়, মইনুদ্দিন ফখরুদ্দিন সময়। তখন তিনি দেশে বাড়ি গিয়েছিলেন এবং কানাডাতে গিয়েছিলেন প্রথম, কানাডা থেকে ইংল্যান্ডে। কিন্তু আগের ইতিহাসে তো এই 24-এর মতো এত মানুষের মৃত্যুর কারণ মৃত্যুর কারণে কিন্তু শাসক গোষ্ঠী আরো বেশি হৃদয়হীন ছিল, মিলিটারি শাসন। 2 নম্বর ওই সময় আওয়ামী লীগ অনেক দুর্বল ছিল, এখনের চাইতে মানে খুব দুর্বল ছিল। যদি যে সময়টাতে 11 সময় আওয়ামী লীগের কর্মী শক্তি সামর্থ্য যদি ধরেন, তার তুলনায় এখন আওয়ামী লীগ 100 গুণ মোর পাওয়ারফুল, তার নেতাকর্মীরা। এখন আওয়ামী লীগের হাতে অনেক টাকা আছে, এখন আওয়ামী লীগের হাতে যাকে বলা হয় প্রচুর কানেক্টিভিটি আছে। আমেরিকাতে, ইংল্যান্ডে, ভারতে তাদের যে কানেক্টিভিটি আছে, ভারতের মতো একটা দেশকে তারা একেবারে কন্টিনিউয়াসলি নিজেদের সেবাদাস বানিয়ে ফেলছে। শেখ হাসিনা যেভাবে বলছে সেভাবে ভারতে অ্যাক্ট করছে, এটা তো 11 সময় ছিল না। তো যার জন্য এখন আপনার যতই গণ অভ্যুত্থান বলেন, 1400 লোক মারা গেছে, সবকিছু এটা একটা পার্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে অপর পার্ট তো দেখবেন, তাদের শক্তিমত্তাটা দেখবেন। এমনও তো ঘটনা ঘটছে যে একটা লোক 1000 না 10 লাখ লোক মেরে ফেলেছে, কিন্তু সে বিজয়ী হয়েছে। আপনি দিল্লিতে যখন তমিলং আক্রমণ করে কত লোক মেরেছিল? আপনি হালাকু খান 10 লাখ লোক মেরে ফেলেছে বাগদাদে, পুরো 90% লোক মেরে ফেলেছে। বাগদাদের সিংহাসনে কে বসেছিল? হালাকু খান বসেছিল। বাকি লোক কোথায় ছিল? ইট ডিপেন্ডস অন যে আপনি বিজয়ী হবেন কিভাবে। বাংলাদেশের মানুষ কিভাবে নিবে? যদি বাংলাদেশের মানুষ সবসময় বিজয়ীর পক্ষে, বাংলাদেশের মানুষ কখনোই শক্তিমান লোকের সামনে দাঁড়ায় না, কখনো দাঁড়ায় না। এনিবডি, ঘরে বাইরে সব জায়গাতেই শক্তের ভক্ত, নরমের জম বাংলাদেশের মানুষ। কোনো অবস্থাতে আপনি এখানে মানে মোস্ট নেগোশিয়েবল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আপনি বাংলাদেশে পাবেন, কি নারী কি পুরুষ। আপনি শক্তি দেখাবেন, মুহূর্তের ভিতরে আপনাকে সব আপনার পক্ষে চলে আসবে। আপনি দুর্বল হবেন, প্রত্যেকটা মানুষ আপনাকে খামসি দিয়ে গলা টিপে আপনাকে মুহূর্তের মধ্যে মেরে ফেলার চেষ্টা করবে। তো এখানে শেখ হাসিনা শক্তি দেখাবেন, বিজয়ী হবেন, ফিরবেন, সবকিছু করবেন। এখানে তার সফলতার উপর নির্ভর করবে পাবলিক কি মনে করবে। আর পাবলিক কি মনে করবে এটা নেতা কখনো চিন্তা করে না। নেতা চিন্তা করে আমি পাবলিকে কি মনে করাবো, এটা আপনাকে বুঝতে হবে। একটা লিডার কখনোই পাবলিক কি মনে করবে এটা নিয়ে সে কখনো চিন্তা করে না। নেতা, এটা হলো সাধারণ মানুষের চিন্তা, ইস আমি এই কাজ করবো, আশেপাশের লোক কি বলবে। কিন্তু যারা মহামানব, ড্যাম কেয়ার, ডাজ নট ম্যাটার, সে কখনো অন্যের কথা চিন্তা করে না, সে তার নিজের কথা চিন্তা করে। এল অবস্থা শেখ হাসিনা নিজের কথা চিন্তা করে, আমাকে দেশে আসতে হবে, আমার নেতাকর্মীদের পুনর্বাসিত করতে, আমাকে ক্ষমতা আবার দখল করতে হবে। কে মরলো, কে বাঁচলো, আমি মরলাম কি মরলাম, এত কেউ চিন্তা করে না। No one. That's why আমরা she's দেখলাম leader. শেখ হাসিনার এই খবর প্রকাশের পরেই একটি সমাবেশে, পথসভায় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফাঁসির কাষ্ঠে শেখ হাসিনাকে ঝুলানোর জন্য সবভাবে তারা প্রস্তুত আছেন। সেক্ষেত্রে এই যে তরুণদের যেই ক্ষোভ বা তাদের যে মনোভাব শেখ হাসিনার প্রতি, সেটা আসলে কেমন? শেখ হাসিনা এখানে দুটো ব্যাপার, অর্থাৎ এখন নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছেন, শেখ হাসিনা নেই। আর শেখ হাসিনা যদি এসে যায়, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির নও পাবেন না, পও পাবেন না, খুঁজে পাবেন কোথায় গেছে আপনি খুঁজেই পাবেন না। এটি হলো দুনিয়ার কোথায়, যখন ঘূর্ণিঝড় আসে, সুনামি আসে, আপনি কোনো কিছু খোঁজ থাকে না। শেখ হাসিনা যদি আসতে পারবেন কিনা আল্লাহ জানে, উনি জানেন, ওনার কপাল জানেন। উনি যদি আসেন, আসার পরে যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হবে, আপনি অন্য কোনো শব্দই শুনতে পাবেন না, কোনো নাম নাই, কোনো গন্ধ নাই, কোনো শব্দ নাই, চারিদিকে শুধু হাসিনা, চারিদিকে জয় বাংলা, চারিদিকে শুধু অবস্থা। আপনি দেখেন যেদিন সে আমি বলেছিলাম এই সময়টাতে যে
তারেক রহমান সাহেব যেদিন আসবেন ওদিন যমুনা থাকবে না, যমুনার ঢেউ নাই, কোনো মানুষ ডক্টর ইউনূসের কাছে যাবে না, পুরো রাষ্ট্র যেদিন থেকে আসবে তারেক রহমান সাহেবের কথা মতো চলবে। তাই হয়েছে। আবার যদি এই বাধা অতিক্রম করে শেখ হাসিনা যেই দিন এয়ারপোর্টে আসবে ওই দিন থেকে তার কথায় সব কিছু চলবে, তুমি যদি আসতে পারেন। দিস দ্য হিস্ট্রি। রাজনীতি বিশ্লেষক, আপনি সবার সঙ্গে এক জায়গায় বসেন, কথা বলেন, রাজনৈতিক মতামত আদান প্রদান করেন, কিন্তু আপনি জামাত এবং এনসিপির সাথে বসতে চান না। না, জামাতের সাথে বসেছেন। এনসিপি তো বলতে গেলে আসলে আমার ছেলেদের বয়সী। এখন এদের সঙ্গে মানে এরা বিভিন্ন জায়গাতে যে কথাবার্তা বলে, মানে এদের সঙ্গে হয় কি যে বসে আমি কি আলোচনা করব, আলোচনা করার মতো আমি তো কিছু দেখি না। ওদের অনেকগুলো বক্তব্য দেখি, যদি আমি ওর মধ্যে ওরকম কিছু দেখতাম যে যাদের সাথে বিতর্ক করা যায়, সব কিছু করা যায় তরুণদের সাথে, ঠিক এরকম এই কারণে ওদের সাথে বসি না। 2 নম্বর হলো জামাতে যাদের সঙ্গে আমার বন্ধুত্ব, আমি তো বললাম যে এখন আমি যখন 1-to-1 বৈঠকে গোলাম আজম সাহেবের সঙ্গে, মতিউর রহমান নিজামী সাহেবের সঙ্গে, আলী হাসান মুজাহিদি, কাদের মোল্লা, এদের সঙ্গে যখন আমার সম্পর্ক ছিল, তখন জামাতের বর্তমান আমির তিনি জেলা, মানে শফিক সাহেব ছিলেন সিলেট জেলার আমির, এখন তিনি জামাতের আমির। তো তারপর তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ভালো আছে। এখন আমির সাহেব যদি আসতেন, গোলাম পরোয়ার যদি আসতেন, তারা তো আসেন না, তাদের সাথে বসা যেত। কিন্তু আমি তো এখন দেখা গেল যে ওনার একটা ইউনিট পর্যায়ের কর্মী, ছাত্র শিবিরের কর্মী যারা এখন আসছে, তাদের সঙ্গে কি করে বসা যায় বলেন? এখন আমি আসছি, আমি তো এখানে আগে প্রথমে আপনাকে বললাম যে আমি এই কাজটি করতে আমার ভালো লাগে, আমি ভালো লাগা থেকে আসি, আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখেও আমি এখানে আসি। কিন্তু এখানে সে আমার ভালো লাগবে না, অপমান বোধ করবো, অস্বস্তি বোধ করবো, আমি কেন সেই কাজটি করতে যাব? এই জন্যে, নাথিং মোর। ইফ আই কমফোর্ট। এখন এনসিপির মধ্যে যদি ওরকম কাউকে আমি দেখতাম যার সঙ্গে এক টেবিলে বসে কথা বলা যায়, আমি যখন রাজনীতি 2009 সনে এসেছি, তখন ফেরদৌস আহমেদ কুরেশি সাহেবের মতো মানুষ, সাদাত হোসেনের মতো মানুষ, তারপরে মোকাম্মেল হক সাহেবের মতো মানুষ, বড় বড় ঝানু যারা বাংলাদেশের জায়ান্ট, তাদের সাথে আমি একসঙ্গে টকশো করেছি 3য় মাত্রাতে। তো মানে এজ গ্যাপ ছিল মোর দেন 40 ইয়ার্স, 40 বছরের ডিফারেন্স ছিল। ফলে ওই সমস্ত সিনিয়র মানুষ তো তরুণ হিসেবে আমাকে সুযোগ না দিলে আমি আজকের এই পর্যায়ে আসতে পারতাম না। আমিও তরুণদেরকে সুযোগ দিতে চাই, কিন্তু আপনি ওই সময়টাতে, আপনি 3য় মাত্রাতে 2009 সনে আমার যে টকশোগুলো ফেরদৌস আহমেদ কুরেশির সাথে, তারপরে জনাব মিজানুর রহমান শেলি, তার সাথে ওইরকম টকশোগুলো দেখেন, আর এখন আপনি যে কোনো একটা তরুণ দেখেন, তাদের সঙ্গে যে কোনো একজন সিনিয়রের টকশো দেখেন, আপনি দেখবেন যে আলোচনা সেই পর্যায়ে হচ্ছে না। তা আপনি সেখানে গিয়ে আপনি অপমানিত কেন হবেন? আমি সম্মানিত না হই, ইটস ওকে, বাট আমি অপমানিত কেন হতে যাই? আমাদের প্রয়োজন নেই। আপনি কি মনে করেন এই যে তরুণদের রাজনীতি যে শুরু হলো, এই রাজনীতিতে তরুণদের আচরণ বা রাজনৈতিক যে শিষ্টাচার, সেই জায়গাতে আরেকটু মনোযোগী হওয়া জরুরি? এই তরুণরা রাজনীতি সাস্টেন করবে না। এখানে হলো এরা তাফালিং করে, মপ করে, গালাগালি করে, আজে বাজে কথা বলে তারা একটা সফলতা পেয়েছে, এটা কি তার হাতিয়ার মনে করে? তো এখন তাদের যদি রাজত্ব করতে হয়, তাহলে এই ট্রেন্ডটাকে তারা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, যেটা ইম্পসিবল। আর আমাদের দেশের যে কৃষ্টি কালচার, সেটা হলো একটা ইউনিভার্সাল ভদ্রতা, ড্রেস কোড, সবকিছু। দেখুন এখান থেকে যারা আসছে তারা কিন্তু ইন জেনারেল আমাদের মানুষের, সাধারণ মানুষদের মতো নন। আপনি শতকরা 90 জন মানুষের মন মানসিকতা, কথাবার্তা, আচার আচরণ, পোশাক, এমনকি চেহারা সুরত ইন জেনারেল না, তারা ব্যতিক্রম। শেষ প্রশ্ন, বাংলাদেশের রাজনীতির এখন যে অবস্থা, আপনি বাংলাদেশকে মূল্যায়ন কিভাবে করছেন? বাংলাদেশ এটা অদম্য সম্ভাবনাময় দেশ। এখানে এত বেশি অ্যাডাপশন, মানে মেনে নেয়ার, এবং এত বেশি বিপ্লবী, এবং যে কোনো একটা নেতিবাচক পরিস্থিতি মোকাবেলা করার একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য এই জাতির আছে। যত ঝড় বৃষ্টি, বন্যা, গ্রামে বাড়ির পর বাড়ি পুড়ে যাচ্ছে, তারপর মানুষ বেঁচে আছে ওই গ্রামটাকে নিয়ে। তো সেই দিক থেকে আমাদের যে জিডিপি, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটা থেমে থাকবে না। আমাদের দেশে যা কিছু হচ্ছে সেটা হলো এলিট সোসাইটি, উচ্চ মধ্যবিত্ত সোসাইটি আর রাজনীতিবিদ, ওনারা ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে ইনোভেটিভ, এর মধ্যে 90% সাধারণ মানুষ, তাদের পেশা, তাদের আয় রোজগার, তারা রাষ্ট্রের কথা চিন্তাই করে না। ওই কৃষক বসে বসে তার কাজ করে যাচ্ছে, এবং সে ঠিক ইন্টারনেট দেখে দেখে কি করে হাঁসের ফলন বেশি করা যায়, মাছের ফলন বেশি করা যায়, তার মধ্যে করে যাচ্ছে, এবং দে আর গেটিং বেনিফিট। ফলে আলটিমেটলি এই দেশের মতো এগোতে থাকবে।
ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ। আপনার সময়ের জন্য। আর দর্শকদেরকে বলতে চাই, ন্যারেটিভসের আয়োজন আজকে এখানেই শেষ করছি। দর্শক, আমাদের এই আয়োজনে ব্যক্তি, পেশা, এই সব কিছুর থেকে বেশি যেটা মূল্যায়ন করবার আমরা চেষ্টা করি সেটা হচ্ছে মতামত। যেই মতামত আপনার, আমার এবং আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই।